হ্যালো স্টুডেন্টস, আমরা আজকে এই ভিডিও ক্লাসে আমরা আলোচনা করব ডিআরএস ডিসিএস অর্থাৎ দিক কোসাইন এবং দিক অনুপাত এই চ্যাপ্টারের প্রবলেম সলভিং অর্থাৎ ভেক্টরের এক্সারসাইজ 5 মার্কস লং অ্যান্সার সেটা আমরা আজকে আলোচনা করব। তো দেখা যাক প্রথম কোশ্চেন কি বলছে। দেখো প্রথম কোশ্চেন যেটা বলছে যে প্রমাণ করো যে দুটি সরলরেখার দিক কোসাইন সমূহ a স্কয়ার l প্লাস b স্কয়ার m প্লাস c স্কয়ার n ইজ ইকুয়াল টু 0 এবং mn প্লাস ln প্লাস lm ইজ ইকুয়াল টু 0 সমীকরণ দুটিকে সিদ্ধ করলে সরলরেখা দুটি সমান্তরাল হবে যদি a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হয়। বলছে দুটি সরলরেখার ডিসিএস এই দুটি ধর্ম বা এই দুটি সমীকরণকে সিদ্ধ করে। তাহলে সেই দুটি সরলরেখা তখনই সমান্তরাল হবে যদি a প্লাস b প্লাস c সমান 0 হয়। যদি এইটা সমান 0 হয় তবে সমান্তরাল হবে। তো সমান নয়, সরি, এটা হচ্ছে সমান্তরাল। সমান্তরাল। তো দেখা যাক আমাদের এই দুটি সমীকরণ দেওয়া আছে আগের অঙ্কের মতন যে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মীতে করেছিলাম যে নিয়মে, এখানেও ঠিক সেম নিয়মে করব কাজটা। যে এখান থেকে আমরা এই দুটোর মধ্যে এইটা একটু বেশি সহজ, এটা একটু বেশি কঠিন। তার জন্য আমরা এইখান থেকে এম এর মান বের করলাম। আমি এম এর মান বের করেছি, তোমরা এম এর মান না বের করে এন এর মান বের করতে পারো, এল এর মান বের করতে পারো। তো এখান থেকে আমি এম এর মান বের করে এই সমীকরণে পুট করেছি। এই সমীকরণে পুট করে আমি আমার মতো সিম্পলিফাই করেছি, তোমরা তোমাদের মতন করে সিম্পলিফাই করবে, দিয়ে এই আকারে আগে প্রকাশ করবে। যে একটা দ্বিঘাত সমীকরণের আকারে আমাকে প্রকাশ করতে হবে। তাহলে এটা কার দ্বিঘাত সমীকরণ? এল বাই এন এর দ্বিঘাত সমীকরণ। তার মানে দুটো রুটস আছে, দুটো বীজ আছে। সেই দুটো রুটস কি কি না L1 বাই N1 এবং L2 বাই N2। আর এটা তো তাদের রুটস হলোই, উপরন্তু একটা যদি আমরা জানি যে একটা যদি এখানে লিখছি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা যদি একটা দ্বিঘাত সমীকরণ হয় তাহলে এর নিরূপক বা ডিসক্রিমিন্যান্ট এটা কি হয় না বি স্কোয়ার মাইনাস 4ac, এটা হয় এর ডিসক্রিমিন্যান্ট। তো এখানে এর ডিসক্রিমিন্যান্ট কী হবে তাহলে না এর ডিসক্রিমিন্যান্ট হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, এটা হোল স্কোয়ার হবে। আচ্ছা, এটা হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এর ডিসক্রিমিন্যান্ট কত? বি মানে এটা, তাহলে বি স্কোয়ার মাইনাস 4a মানে এ স্কোয়ার, সি মানে সি স্কোয়ার। একে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভেঙেছি, একে আবার ফর্মুলায় ফেলেছি, দিয়ে একে 4টে টার্মের গুণফলের আকারে প্রকাশ করেছি। তাহলে দেখো আমরা যদি এখানে a প্লাস বি প্লাস সির জায়গায় 0 পুট করি তবে গিয়ে পুরো রাশির মানটা 0 হবে। তার মানে ডির মান অর্থাৎ নিরূপকের মান 0 হবে। তো দেখো সেইটা লেখা হয়েছে এখানে। এখন a প্লাস বি প্লাস সি সমান যদি 0 হয় তবে গিয়ে ডিসক্রিমিন্যান্ট 0। আর দেখো দ্বিঘাত সমীকরণের ডিসক্রিমিন্যান্ট যদি 0 হয় তবেই কিন্তু তাদের দুটো রুটস ইকুয়াল হয়। এটা আমরা শিখেছি, এটা আমরা দ্বিঘাত সমীকরণের চ্যাপ্টার ক্লাস 11-এ শিখেছি যে কি না কোনো দ্বিঘাত সমীকরণের যদি ডিসক্রিমিন্যান্টের মান 0 হয় তবেই কিন্তু তার যে রুটসগুলো অর্থাৎ বীজগুলো সেগুলো সমান হবে। তো দেখো এইটাই, তাহলে ডিসক্রিমিন্যান্ট যদি 0 হয় তার মানে তাদের বীজ দুটি পরস্পর সমান। তাহলে বীজ দুটি কী কী ছিল অর্থাৎ রুটসগুলো কী কী ছিল না L1 বাই N1 আর L2 বাই N2। দেখো আমি তাই লিখেছি। তাহলে এই দুটো রুটস যদি সমান হয়, এবারে দেখো এই কর্নার কোনাকুনি বরাবর এদের স্থান পরিবর্তন করা যায়। তাহলে L2টাকে এখানে তুললাম, N1টাকে এখানে তুললাম, তাহলে এটা হচ্ছে তোমার 4 নম্বর সমীকরণ। যেভাবে আমরা এইটা প্রমাণ করলাম ঠিক একইভাবে আমরা যদি এখানে যেহেতু m এর মান বের করেছিলাম, যদি এটা m এর মান না বের করে যদি n এর মান বের করি, n এর মান যদি বের করে এখানে পুট করি তাহলে আমরা এখানে কি পাবো না L1 বাই L2 ইকুয়াল টু M1 বাই M2 এটা পেয়ে যাব।
তাহলে এটা 4 নম্বর আর এটা 5 নম্বর নাম দিলাম। এটা করে দেখাতে হবে না, এইভাবে লিখে দিলেই হবে যে একইভাবে প্রমাণ করা যায় L1/L2 = M1/M2। তাহলে যদি এইটা আমরা প্রমাণ করতে পারি তাহলে কি হবে না, এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু এইটা, এটা লিখে দিলাম। আর এই সম্পর্ক পূরণ করা মানেই দুটি সরলরেখার সমান্তরাল, সেটা আমরা কন্ডিশনে শিখেছি ডিআরএস ডিসিএস এর চ্যাপ্টারে। প্রথমে থিওরি ক্লাসে আমরা শিখেছি সমান্তরাল হতে গেলে এই কন্ডিশন আমাদের পূরণ করতে হবে। তো এইটা গেল আমাদের দীর্ঘ উত্তরধর্মী কোশ্চেন, তার হচ্ছে 1 দাগের। এরপর দেখো, এরপর 2 দাগের কোশ্চেন দেখো। 2 দাগের অঙ্ক যেটা বলেছে যে AL প্লাস না 2 দাগের অঙ্ক যেটা বলেছে, দেখাও যে দুটি সরলরেখার দিক কোসাইন সমূহ, ওই একই অঙ্ক যে AL প্লাস BM প্লাস CN = 0 এবং PL² প্লাস QM² প্লাস RN² = 0 সমীকরণ দুটিকে সিদ্ধ করলে সরলরেখা দুটি সমান্তরাল হবে যদি এই কন্ডিশন পূরণ হয়। মানে আগের অঙ্ক যা এটাও তাই, একই রকমের অঙ্ক। তো এখান থেকে আমরা L এর মান বের করলাম, L এর মান বের করে এখানে পুট করে দিলাম। তোমরা অন্য কোনো কিছুর মানও বের করতে পারো, M অথবা N এর। পুট করে দেওয়ার পরে তাকে সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করে আমরা M/N এর একটা দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলাম। তো এর যদি দুটো রুটস M1/N1 এবং M2/N2 হয় তাহলে এরা দুটো পরস্পর সমান্তরাল হবে যদি L1/L2 M1/M2 = N1/N2 হয়। সেটা আমরা জানি, কন্ডিশন শিখেছি। আর এইটা যদি হয় তাহলে আমি এইটা ইকুয়াল টু এইটা লিখতে পারি। দেখো এইটা ইকুয়াল টু এইটা যদি হয়, এই দুটোকে আমি স্থান পরিবর্তন করে দিলাম। এই দুটোকে যদি স্থান পরিবর্তন করে দিই তাহলে M1/N1 = M2/N2, এই দুটো সমান। আচ্ছা, যদি সমান্তরাল হয় তার মানে এই দুটো সমান হবে। আর এই দুটো যদি সমান হয় তার মানে এই দ্বিঘাত সমীকরণের দুটো রুটস M1/N1 এবং M2/N2 এই দুটো রুটস সমান। তাহলে একটা দ্বিঘাত সমীকরণের দুটো রুটস যদি সমান হয় তাহলে তাদের ডিসক্রিমিন্যান্ট অবশ্যই 0 হবে। তাহলে এই ডিসক্রিমিন্যান্টটা যদি 0 হয়, ডিসক্রিমিন্যান্ট বের করে নাও, B² - 4AC, এখানে B এর মান এইটা, এর মান এইটা, সির মান এইটা। তাহলে B² - 4AC = 0, B² - 4AC = 0। যদি এইটা = 0 হয়, যদি এইটা = 0 হয় তাহলে এটা ডান দিকে গেলে প্লাস হয়ে যাবে। এরপর আমরা যেগুলো কাটাকুটি হবে কাটাকুটি করে দিয়েছি, তারপর সবাইকে বাম দিকে নিয়ে এসে A² কমন নিয়েছি। তাহলে A² কমন নেওয়ার পরে আমরা যেটা দেখলাম যে QR, হ্যাঁ, তার মানে এইটা হচ্ছে নট ইকুয়াল টু 0, এইটা হচ্ছে নট ইকুয়াল টু 0, PQR, হ্যাঁ ঠিক আছে, এইটা হচ্ছে নট ইকুয়াল টু 0, এর মান নট ইকুয়াল টু 0। কেন? তার কারণ হচ্ছে এটা কোথায় ছিল, এইখানে। এটা যেহেতু একটা সমীকরণকে সিদ্ধ করে ওদের দেওয়া আছে এখানে, অতএব A নট ইকুয়াল টু 0ই হবে এখানে, কারণ এই সম্পর্ক পূরণ করে বলেছে। যদি এটা 0 হতো তাহলে তো এই টার্মটা থাকতো না। তো এটা নট ইকুয়াল টু যেহেতু 0, তার মানে আমাদের এই রাশিটার মান তাহলে 0 হবে। আর যদি এইটা ইকুয়াল টু 0 হয় তাহলে আমি প্রত্যেকটা রাশিকে PQR দিয়ে ভাগ করে দিলাম। যদি প্রত্যেকটা রাশিকে PQR দিয়ে ভাগ করি, এখানে PR কেটে যাবে, নিচে Q থাকবে, এখানে QR কেটে যাবে, এখানে P থাকবে, আর এখানে PQ কেটে যাবে, তার মানে R থাকবে। এটা ইকুয়াল টু 0, এটাই আমাদের প্রুফ করতে দিয়েছিল। তো এটা গেল আমাদের 2 দাগের কোশ্চেন। এরপর নেক্সট 3 দাগের দেখো। এবার 3 দাগের কোশ্চেনটা দেখো। 3 দাগের কোশ্চেন যেটা বলছে যে প্রমাণ করো একটি ঘনকের দুটি কর্ণের মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান π/2 মাইনাস sin ইনভার্স 1/3। তো তারপরেরটাও বলা আছে যে যদি একটি সরলরেখা একটি ঘনকের 4টি কর্ণের সঙ্গে আলফা বিটা গামা ডেল্টা কোণ উৎপন্ন করে, তবে প্রমাণ করো যে cos² আলফা প্লাস cos² বিটা প্লাস cos² গামা প্লাস cos² ডেল্টা = 4/3। দুটো অঙ্কেই কর্ণের ব্যাপার বলা আছে। তো এই কারণে এই দুটো অঙ্কের ছবিটা একই। দেখো এই দুটো অঙ্কের বেলাতেই এই ছবিটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। এইটা যদি কেউ বুঝতে পেরে যাও তাহলে দুটো অঙ্ক খুব ইজি মনে হবে। তো দেখো এখানে কি বলা হয়েছে
একটি ঘনক আমি এমন নিলাম এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষের উপর তিনটে পয়েন্ট আছে। কেমনভাবে? খুব মন দিয়ে শোনো। এইটা হচ্ছে এক্স অক্ষ, এইটা ওয়াই অক্ষ আর এটা হচ্ছে জেড অক্ষ, তিনটে অক্ষ আছে। তাহলে একটা ঘনক এমন নিলাম, মনে করো একটা ঘনক এমন নিলাম যে ঘনকের কটা তল? ঘনকের হচ্ছে 6টা তল। 6টা তলের মধ্যে খুব মন দিয়ে শোনো, একটা তল এর উপর থাকবে, একটা তল এর উপর থাকবে, মানে এক্স ওয়াই সমতলে, ওয়াই জেড সমতলে এবং জেড এক্স সমতলে, তিনটে তলে তিনটে তলের উপর ঘনকের তিনটে তল অবস্থিত। অর্থাৎ এই যে এইটা যদি এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ আর এটা জেড অক্ষ হয়, তাহলে দেখো এই যে এক্স জেড এই তলের উপর একটা পয়েন্ট আমি নিলাম, তাহলে দেখো একটা বর্গক্ষেত্র পেয়ে যাব। আবার এই তলের উপর একটা পয়েন্ট নিলাম, আর একটা বর্গক্ষেত্র পাবো। এই তলের উপর আরেকটা পয়েন্ট নিলাম, তাহলে দেখো আরেকটা বর্গক্ষেত্র পাবো। এই তিনটে বর্গক্ষেত্র প্লাস এখানে আরেকটা বাইরে পয়েন্ট নিয়ে নাও, সেই পয়েন্টটার সঙ্গে প্রতিটা পয়েন্টকে এরকম যোগ করে দাও, তাহলে কি হবে? পুরো ঘনকটা উৎপন্ন হয়ে যাবে। ঘনক মানে হচ্ছে তার প্রতিটা বাহু সমান। মনে করি প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক। কত ধরলাম? যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক। তাহলে খুব মন দিয়ে শোনো, যে ঘনকটা উৎপন্ন হলো তার পয়েন্টগুলো কোথায় কোথায় আছে, খুব মন দিয়ে শোনো। একটা হচ্ছে ও বিন্দু, যেটা মূল বিন্দু, আরেকটা এই অক্ষের উপর থাকবে, আরেকটা এখানে এই তলের উপর থাকবে, আরেকটা এই অক্ষের উপর থাকবে, আরেকটা এই তলের উপর থাকবে, আরেকটা এই অক্ষের উপর থাকবে, আরেকটা এই তলের উপর থাকবে, আর এটা তো এই অক্ষের উপর আছে, যোগ করে দেবো। আর একটা বিন্দু থাকবে যেটা কোনো অক্ষ বা তলের উপর অবস্থিত নয়। এখন কথা হচ্ছে এইটা হচ্ছে ও বিন্দু, ও এক্স, ও ওয়াই, ও জেড, যে আমি ঘনকটা উৎপন্ন করেছি। খুব মন দিয়ে শোনো, এই যে এ বিন্দু আছে, এই এ বিন্দুটা কার উপর অবস্থিত? এক্স অক্ষের উপর। এবং মূলবিন্দু থেকে কত দূরত্বে অবস্থিত? না, যেহেতু ঘনকের বাহুর দৈর্ঘ্য এ, তার মানে মূলবিন্দু থেকে এ একক দূরত্বে অবস্থিত। এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক, এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্কে এক্সের মান থাকে, কিন্তু ওয়াই আর জেডের মান 0 হয়, এটা জানো তোমরা। এইবার এ বিন্দু গেল, এবার বি বিন্দু। দেখো বি বিন্দুটা এক্স অক্ষের উপরও নয়, ওয়াই অক্ষের উপরও নয়, এক্স ওয়াই যে সমতল ওইটার উপর আছে। আচ্ছা, এক্স ওয়াই সমতলে যদি কোনো বিন্দু নেওয়া হয়, সেখানে জেডের মান হয় 0, তার মানে জেডের মান 0। বাকি এক্সের মান হচ্ছে এর বাহুর দৈর্ঘ্য যা হবে, ওয়াইয়ের মানও তার বাহুর দৈর্ঘ্য যা হবে, তাহলে এ 0। এবার সি বিন্দু ওয়াই অক্ষের ওপর অবস্থিত, মানে শুধু ওয়াই এর মান থাকবে, বাকি দুটো 0। এরপর সি বিন্দু হয়ে গেল। ও বিন্দু তো হচ্ছে মূল বিন্দুতে, মানে 0 0। এবার ওপরে চলো, উপরে যেটা যাচ্ছি আমি, পি বিন্দু। এই পি বিন্দু কিন্তু এই বিন্দুটা, পি বিন্দু হচ্ছে এই যে কোনো অক্ষের উপর অবস্থিত নয়, এরকম বাইরে একটা বিন্দু। এই বাইরে যদি কোনো বিন্দু হয়, সেই বিন্দুর স্থানাঙ্কে তিনটেরই মান থাকবে, তার মানে এক্সের মান, ওয়াইয়ের মান, জেডের মান, তিনটের মানই থাকবে, এবং এই তিনটে মান আমাদের বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান হবে। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি এ একক হয়, তাহলে এই তিনটের মান হবে এ এ এ। পি বিন্দু গেল। কিউ বিন্দু জেড ওয়াই সমতলে অবস্থিত, তাহলে দেখো ওয়াই জেড সমতলে যদি কিউ বিন্দু থেকে থাকে, তাহলে এখানে এক্সের মান 0 হবে, ওয়াই আর জেড এই দুটোর মান থাকবে, তার মানে এই দুটোর মান এ এ হয়ে গেল। এবারে আর বিন্দু হচ্ছে জেড অক্ষের উপর অবস্থিত, শুধু জেডের মান থাকবে, এক্স ওয়াইয়ের মান 0 0। এস বিন্দু হচ্ছে জেড এক্স সমতলে অবস্থিত, তার মানে এখানে ওয়াইয়ের মান 0 হবে, এক্স আর জেডের শুধু মান থাকবে এ এ একক। এইভাবে শীর্ষবিন্দুগুলোকে ইমাজিন করতে হবে এবং কথাটা লিখতে হবে তোমাদেরকে। যেভাবে লিখবে আমি মুখে একটু বলে দিচ্ছি, তোমরা সেটা নিজের মতন করে সাজিয়ে লিখতে পারো। যে মনে করি ও এ বি সি, পি কিউ আর এস একটি ঘনক। এই ঘনকের শীর্ষবিন্দুগুলির স্থানাঙ্ক যথাক্রমে 0 0 0, এ 0 0,
A0 এই সব পয়েন্ট দিয়ে লিখে দেবে যে এ বিন্দু এ লিখে ব্র্যাকেটে এইটা, বি লিখে ব্র্যাকেটে এইটা, ও লিখে ব্র্যাকেটে এইটা, সি লিখে ব্র্যাকেটে এইটা, যে যার স্থানাঙ্কগুলো যে যার ব্র্যাকেটে লিখে দিলে। তারপর যেটা লিখবে সেটা এখানে লেখা আছে। কর্ণ চারটি কী হবে? আমার তো কর্ণ নিয়ে কোশ্চেন, তাহলে কর্ণ চারটা কী হবে না, দেখো ও আর পি, পি কোনটা? এইটা ও থেকে পি পর্যন্ত, এইটা একটা কর্ণ। আর কি এ কিউ, এ কোনটা? এইটা, কিউ কোনটা? এইটা। তাহলে বিপরীত কর্ণ কাকে বলে? একটি ঘনকের বিপরীত কৌণিক বিন্দুগুলি যুক্ত করলে যেটা হয় ওটাই কর্ণ। তোমরা যে ঘরে বসে আছো ওই ঘরের কর্নারগুলোকে মনে করো, যে একটা ঘরের যদি কর্নার এইটা হয় তার উল্টো দিকে একদম কর্নার কোনটা আছে? একদম অপোজিটে, একদম এইটা যদি একটা কর্নার হয় একদম অপোজিটে ঠিক সোজাসুজি সামনে যে কর্নারটা থাকবে, এই দুটো কর্নারকে যোগ করলে যেটা হবে সেটাই হবে তোমার কর্ণ। তো সেরকম চারটে কর্ণ থাকবে, চারটে কর্ণের নামকরণ করা আছে। এবার দেখো আমাকে এখানে 3-এর দাগের কোশ্চেনে কিন্তু চারটে কর্ণের কথা বলা হয়নি, দুটো কর্ণের কথা বলেছে, যে দুটো কর্ণের মধ্যবর্তী কোণ। তো আমরা যে কোনো দুটো কর্ণ সিলেক্ট করলাম, ওপি এবং এ কিউ। এই ওপি এর ডিসিএস বের করলাম, এ কিউ এর ডিসিএস বের করলাম। তোমরা ডিসিএস বের করতে জানো, ও বিন্দুর স্থানাঙ্ক জানো, আবার পি বিন্দুর স্থানাঙ্ক জানো। তাহলে দুটো বিন্দুর স্থানাঙ্ক যদি আমাদের জানা থাকে তাহলে তাদের আমরা ডিসিএস বের করতে পেরে যাব। সেটা হচ্ছে a-0 বাই √অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু √অফ 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার। এইভাবে তোমরা ওপি এর ডিসিএস বের করতে পারবে, এমনকি এ কিউ এর ডিসিএসও তোমরা বের করতে পেরে যাবে। এ কিউ কোনটা? এ বিন্দুর স্থানাঙ্ক এইটা, কিউ বিন্দুর স্থানাঙ্ক এইটা, তোমরা এ কিউ এর ডিসিএস বের করতে পেরে যাবে। তো তাহলে দেখো ওপির ডিসিএস জানি, এ কিউ ডিসিএস জানি, তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় কিভাবে হবে না, cos থিটা যদি তাদের মধ্যেকার অ্যাঙ্গেল হয় থিটা, তাহলে তাদের মধ্যেকার অ্যাঙ্গেল থিটা হলে cos থিটা সমান হচ্ছে এই যে এর ডিআরএস, এর ডিসিএস আর এর ডিসিএস এর গুণফল করব, হ্যাঁ, তার মড, সেটাই হবে cos থিটার মান। তাহলে এই যে 1/√3 ইন্টু -1/√3, 1/√3 ইন্টু 1/√3, 1/√3 ইন্টু 1/√3, এদের মড করে দিলাম, যেটা পেলাম 1/3। তাহলে থিটার মান cos ইনভার্স থিটা। আর যারা বিপরীত ত্রিকোণমিতির যেটা অপেক্ষক, বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষক যেটা cos ইনভার্স, সাইন ইনভার্স, ট্যান ইনভার্স, সেটা যারা শিখেছো তারা নিশ্চয়ই এটা জানো যে cos ইনভার্সের জায়গায় এটা লিখতে পারি। কেন লিখতে পারি না, এর ফর্মুলা আছে যে সাইন ইনভার্স থিটা প্লাস cos ইনভার্স সাইন ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু π/2। তার মানে cos ইনভার্স এক্সের জায়গায় আমরা π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স লিখতে পারি। তাহলে সেটা আমরা লিখে দিলাম। তো এইটা হয়ে গেল আমাদের 3-এর দাগের কোশ্চেন। 4-এর দাগের কোশ্চেন যেটা বলেছে যে যদি একটি সরলরেখা একটি ঘনকের 4টি কর্ণের সঙ্গে আলফা বিটা গামা ডেল্টা কোণ উৎপন্ন করে তবে প্রমাণ করো এইটা। তাহলে এই যে ঘনকটা আছে, একটি সরলরেখা এমন আছে যে সরলরেখাটা এই 4টি কর্ণ যে উৎপন্ন করেছে, এই 4টি কর্ণের সঙ্গে আলফা বিটা গামা ডেল্টা কোণ উৎপন্ন করেছে। তাহলে আগে কর্ণগুলোর ডিআরএস বের করি। প্রত্যেকটা কর্ণের আমি এই যে 4টে কর্ণ আছে, এই 4টে কর্ণের আমি ডিআরএস এখানে পরপর বের করেছি। এখানে কিন্তু বের করানো হয়েছিল ডিসিএস, এখানে বের করানো হয়েছে ডিআরএস। মাইন্ড করবে কথাটাকে, তবে গিয়ে বুঝতে পারবে। তাহলে ডিআরএস এটা বেরিয়েছে, ডিআরএস তোমরা বের করতে শিখেছো। আমরা ধরে নিলাম যে সরলরেখার কথা বলেছে, সেই সরলরেখার ডিসিএসগুলো LMN আমরা এটা ধরে নিলাম। তাহলে দেখো যদি LMN তাদের ডিসিএস হয় তাহলে দেখো এই কর্ণের আর এই সরলরেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল তারা বলেছে আলফা। যদি তাই হয় তাহলে cos আলফা কী হবে না, cos আলফা হচ্ছে ওই সব ফর্মুলা আছে, ফর্মুলা কি আছে a1a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 বাই √অফ a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার ইন্টু √অফ a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার। তাহলে এখানে যেটা হলো সেটা হচ্ছে al প্লাস am প্লাস an বাই √অফ a স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার ইন্টু √অফ l স্কোয়ার প্লাস m স্কোয়ার প্লাস n স্কোয়ার। এটা আমি লিখিনি কেন, কারণ এটার মান তো 1, তার রুট করলে সেটাও 1 হবে। তাহলে এই 1টা এর সঙ্গে গুণ করলে সেটা কিন্তু ওই সেম থাকবে, সেই কারণে সেটা লেখা হয়নি। এইবারে এখান থেকে a কমন নিয়েছি, আর এইটার রুট করলে হবে
এ রুট থ্রি। তাহলে দেখো উপরের এ কমন নিয়েছো, নিচের একটা এ বেরিয়ে আসবে, এ এ কেটে যাবে, নিচে পড়ে থাকবে কি না রুট থ্রি, আর উপরে পড়ে থাকবে এল প্লাস এম প্লাস এন। তো তাহলে দেখো ঠিক সেমভাবে কস বিটা হচ্ছে এর সঙ্গে অ্যাঙ্গেল, তাহলে এইটাকে আর এইটাকে ধরে আমি এইটা পেলাম, কস গামা পেলাম, কস ডেল্টা পেলাম। এইবার এদের স্কোয়ার করে যোগ করে দিলাম, এদের প্রত্যেককে যদি স্কোয়ার করে যোগ করে দিই তাহলে আমার আসবে এইটা আসলো। এইবারে দেখো এদের যে হোল স্কোয়ার আছে, এদের প্রত্যেকটাকে যদি আমরা ফর্মুলায় ভেঙে দিই, ফর্মুলায় যদি আমরা এদের প্রত্যেকটাকে ভেঙে দিই তাহলে যেটা আসছে 1/3 × 4 × এইটা এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এইটা আসবে। তো এইটা আমরা অন্যভাবেও করতে পারি, এইটাকে দরকার নেই, এদেরকে তোমরা ফর্মুলায় ভেঙে দিতে পারো, ভেঙে দিলে এটাই আসবে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের মান যেহেতু 1, তার মানে এইখানে 1 বসিয়ে দিলে 4 × 1 মানে 4, তাহলে 4/3 হয়ে গেল অ্যান্সার। তোমাদের যেটা ক্যালকুলেশন করার যে জায়গাটায় তোমাদের ক্যালকুলেশন করতে একটু টাফ আসবে সেটা হচ্ছে এইগুলোকে সিম্পলিফাই করা, তোমাদের একটু টাফ আসবে। এটা কোনো শর্টকাট পদ্ধতি নেই, হ্যাঁ। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, না, এটাকে সবাইকে ভাঙতে হবে, ভাঙলে আমার এইটা আসবে। 4খানা এল স্কোয়ার আসবে, যেহেতু 4টে জায়গায় এল আছে, 4খানা এম স্কোয়ার আসবে, 4টে জায়গায় এম আছে, 4খানা এন স্কোয়ার আসবে, 4টে জায়গায় এন আছে, আর বাকি যেগুলো মাঝখানে আসবে সেগুলো সব কেটে যাবে, 2lm 2mn 2nl এরকম আসবে, এরা সবাই কেটে যাবে, কেটে গেলে লাস্ট এইটা আসবে। তো এই গেল আমাদের 4-এর দাগের কোশ্চেন। যদি কোশ্চেনগুলো না বুঝতে, যদি সলভ করাটা না বুঝতে পেরে থাকো তাহলে প্রিভিউ করে দেখে নাও, আশা করি তোমরা বুঝতে পারবে। খুবই সোজা অঙ্ক আছে, একটু কথা ভেতরে আছে, বুঝতে হবে তোমাদের। আর এই ছবিটা যদি কেউ বুঝতে পেরে থাকো তাহলে দুটো অঙ্কই বোঝা খুবই সহজ। তো এই গেল আমাদের 4-এর দাগের কোশ্চেন। এরপর নেক্সট কোশ্চেনে যাই আমরা। দেখো এবার 5-এর দাগের কোশ্চেনটা দেখো। 5-এর দাগের কোশ্চেন যেটা বলছে যে যদি 3টি পরস্পর লম্ব সরলরেখার দিক কোসাইন সমূহ L1 M1 N1 L2 M2 N2 এবং L3 M3 N3 হয়, তবে দেখাও যে প্রদত্ত সরলরেখা তিনটি L1 প্লাস L2 প্লাস L3 M1 প্লাস M2 প্লাস M3 N1 প্লাস N2 প্লাস N3 দিক সংখ্যা বিশিষ্ট সরলরেখার, দিক সংখ্যা মানে DRS, দিক অনুপাত সংখ্যা বিশিষ্ট সরলরেখার সঙ্গে সমান কোণ উৎপন্ন করে। তো দেখা যাক, তাহলে বলছে যে 3টি সরলরেখা তারা বলেছে তারা কিন্তু পরস্পর লম্ব। তারা যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের যে ডিসিএসগুলো এই 3টে ধর্ম মেনে চলবে, এই ধর্ম আর এই ধর্ম, এই 3টে ধর্ম মেনে চলবে যদি লম্ব হয়। এবারে বলা হয়েছে যে সরলরেখার কথা তারা বলেছে তার কিন্তু দিক সংখ্যাগুলো হচ্ছে এইটা। আচ্ছা, যদি দিক সংখ্যা এটা হয় তাহলে আমরা এটা বলতে পারবো যে দিক সংখ্যা যদি এইটা হয় তাহলে আমরা এটা বলতে পারবো যে এই যে সরলরেখা আর প্রথম সরলরেখার ডিসিএস কত না, প্রথম সরলরেখার ডিসিএস হচ্ছে L1 M1 N1। তাহলে এইটার সঙ্গে এই সরলরেখার মধ্যে উৎপন্ন কোণ যদি θ1 হয় তাহলে আমরা কি বলতে পারি না cos θ1 ইজ ইকুয়াল টু L1 ইন্টু এইটা, এই যে প্লাস M1 ইন্টু এইটা প্লাস N1 ইন্টু এইটা বাই রুট ওভার অফ এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার ইন্টু রুট ওভার অফ L স্কোয়ার প্লাস M স্কোয়ার প্লাস N স্কোয়ার, মানে L1 স্কোয়ার প্লাস M1 স্কোয়ার প্লাস N1 স্কোয়ার। কিন্তু এইটার মান তো 1, তার জন্য এটা লেখা হয়নি। তাহলে এইটা বাই এইটা যদি হয়, এবারে এইটাকে আমরা সিম্পলিফাই করেছি, এদেরকে সবাইকে গুণ করে দিয়ে একটু সাজিয়ে নিয়েছি। আচ্ছা, সাজিয়ে নিলে কি হচ্ছে দেখো, এইটার মান কিন্তু হচ্ছে গিয়ে 1। আচ্ছা, এইটার মান কত না এখানে বের করানো আছে, এটার মান 0। এটার মান কত না এটার মানও 0, L1 L3, এই যে এটার মান 0।
তাহলে দেখো এই দুটো 0 আর এটা 1, তার মানে উপরেরটা 1, আর নিচে এত বড় টার্ম তোমরা লিখতেও পারো, আমি এত বড় টার্ম না লিখে ওটাকে আমি কে ধরেছি। প্রয়োজনে তোমরা ব্র্যাকেটে এখানে লিখে দেবে যে √ অফ এই যে জিনিসটা আছে এইটা সমান কে ধরি, এটা লিখতে পারো। আমি ডাইরেক্ট এখানে ব্র্যাকেটে ধরি লিখে দিয়েছি যে এইটাকে আমরা কে ধরেছি বলে এখানে আমি ধরি লিখেছি। ওকে, তার মানে ওপরের ভ্যালুটা এলো 1 আর নিচের ভ্যালু আমি কে ধরে নিয়েছি, তাহলে 1/k। ঠিক সেমভাবে যদি আমরা cos θ2 বের করতে চাই তাহলে L2 M2 N2 হবে, এবং এইখানে এই একই জিনিস হবে, শুধু এখানে হবে L2 M2 N2, আর কিছু না, আর সব সেম। তখনও তাহলে 1/k আসবে। আর যদি আমি cos θ3 cos বের করতে চাই তখনও কিন্তু 1/k হবে। তাহলে cos θ1 ও 1/k, cos θ2 সেটাও 1/k, cos θ3 সেটাও 1/k। তার জন্য আমরা এটা নিচে লিখতে পারি যে অতএব সরলরেখা তিনটির সঙ্গে সমান কোণ উৎপন্ন করে, প্রমাণিত। এই কথাটা নিচের লাইনে লিখবে, আমি লিখিনি, তোমরা এটা নিচের লাইনে লিখে দেবে। তাহলে কি লিখবো, অতএব সরলরেখা তিনটি প্রদত্ত সরলরেখাটি উক্ত সরলরেখা তিনটির সঙ্গে সমান কোণ উৎপন্ন করে। এরপর 6 দাগের কোশ্চেনটা দেখো, ABCD একটি সামান্তরিকের 4টি শীর্ষবিন্দু, যদি AB এবং C এর স্থানাঙ্ক যথাক্রমে এটা হয়, তবে দিক অনুপাতের সাহায্যে D শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আমরা ধরে নিলাম ABCর বিন্দু তো দেওয়া আছে, আমরা ধরে নিলাম D বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে XYZ। যদি D বিন্দুর স্থানাঙ্ক XYZ হয় তাহলে দেখো AB এর DRS কত বের করতে পারবে, 3 - 0 -4 - 0 4 - 0। আচ্ছা ডিসির DC এটার DRS কত না 7 - x 1 - y 4 - z। তাহলে ডিসির DRS বের করলাম, AB এর DRS বের করলাম। এই দুটো DRS যদি বের করতে পারি এবং এটা যদি সামান্তরিক হয় তাহলে এই দুটো DRS কিন্তু ইকুয়াল হবে। তাহলে 7 - x এর মান 3, 1 - y এর মান -4 আর 4 - z এর মান 4। এই তিনটে থেকে আমি কিন্তু x এর মান, y এর মান, z এর মান বের করে নেব। দিয়ে x y z এর মান পেলাম 450, তার মানে এর স্থানাঙ্ক 450, সেটা লাস্টে আমি লিখে দিয়েছি। এরপর 7 দাগে যেটা আমাকে বলা হয়েছে যে মনে করো P হচ্ছে -103 এবং Q হচ্ছে 251, দুটি প্রদত্ত বিন্দু এবং L সরলরেখার দিক অনুপাত সমূহ 6:3 হলে দেখাও যে হলে 6:3 হলে PL সরলরেখার উপর L রেখাংশের লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা এখানে একটু ভুল দেওয়া আছে কোশ্চেনটা, এইটা কিন্তু PL সরলরেখা হবে না, এটা হবে PQ সরলরেখার উপর। কোশ্চেনটা বইতে তোমাদের ভুল আছে, এটা PQ সরলরেখার উপর L রেখাংশের লম্ব অভিক্ষেপ PQ সরলরেখার লম্ব অভিক্ষেপ। এটা তোমরা একটু ঠিক করে নেবে, এইখানে বইতে কোশ্চেনটা একটু ভুল আছে, আমি যেটা রিড করছি সেটা একটু শোনো দিয়ে লিখে নেবে। কোশ্চেনটা হচ্ছে এইরকম যে তাহলে PQ সরলরেখার L সরলরেখার উপর লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য নির্ণয় করো। PQ সরলরেখার লম্ব অভিক্ষেপ L সরলরেখার উপর নির্ণয় করো, মানে এর যে লম্ব অভিক্ষেপের এই দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। লম্ব অভিক্ষেপ মানে কি এটা তোমাদের আগে বলেছিলাম, তোমরা দেখে নাও। এইটা একটা সরলরেখা আর এটা একটা সরলরেখা। আমি যদি ওপর থেকে একটা সূর্যের আলো ফেলি তাহলে এর ছায়াটা এর উপর পড়বে, সেটাকে বলা হয় প্রজেকশন বা অভিক্ষেপ। সেটার দৈর্ঘ্য কত হবে, এখান থেকে এইটা দেখো, উপর থেকে যদি আমি লাইট ফেলি লম্বভাবে তাহলে এইটা বাঁকা আছে, এটা কিন্তু বাঁকা থাকবে না, এটা সোজাভাবে এখানে পড়বে, এবং সেক্ষেত্রে এর লেন্থ যা হবে এর লেন্থ কিন্তু সেম হবে না, এর লেন্থটা কিন্তু আলাদা হবে। তা এইটার লেন্থ বের করতে বলেছে, এইটাকে বলা হয় এইটার লম্ব অভিক্ষেপ। লম্বভাবে যদি সূর্যের আলো ফেলি বা কোনো লাইট ফেলি তাহলে তার ছায়াটা এর উপর পড়বে, এইটাকে বলা হয় প্রজেকশন অফ PQ অন L। এর উপর প্রজেকশন, কার প্রজেকশন না PQ এর প্রজেকশন। তো এটা নির্ণয় করতে বলেছে। দেখো
আমরা কিন্তু পির কোঅর্ডিনেট জানি, কিউ এর কোঅর্ডিনেট জানি, তাহলে পি কিউ এর ডিআরএস বের করতে পারবো। আচ্ছা, এল এর কিন্তু এল সরলরেখার ডিসিএস দেওয়া, ডিআরএস দেওয়া আছে, এখান থেকে আমাদের ডিসিএস বের করতে হবে। তো ডিআরএস থেকে ডিসিএস কিভাবে নির্ণয় করা হয় এটা তোমরা জানো, তোমাদের আগে বলা হয়েছিল, আমি এখানে নির্ণয় করে আরও দেখিয়ে দিয়েছি। এইবার তোমাদের যেটা না জানা বিষয় সেটা হচ্ছে, তোমাদের যেটা জানো না তোমরা, সেটা হচ্ছে এল সরলরেখার ওপর পি কিউ রেখাংশের লম্ব অভিক্ষেপ এর ফর্মুলা কি না, ফর্মুলাটা হচ্ছে এরকম, এল এ প্লাস এম বি প্লাস এন সি, যেখানে এই পি কিউ এর ডিআরএস হচ্ছে এ বি সি, আর এইটার ডিসিএস হচ্ছে, এর ডিসিএস হচ্ছে, এর যে ডিসিএস হচ্ছে এল এম এন। যদি এটা এবিসি হয় ডিআরএস, এটা যদি ডিআরএসটা এবিসি হয়, আর এটা ডিসিএস যদি এল এম এন হয়, তাহলে তার প্রজেকশন হচ্ছে, প্রজেকশনের লেন্থ হবে এইটা, এটা মড কেন, কারণ এটা তো পজিটিভ হবে, লেন্থ তো দৈর্ঘ্য সবসময় পজিটিভ হয়, তাহলে এল এ প্লাস এম বি প্লাস এন সি এইটা হবে। অতএব আমি প্রত্যেকটার মান জানি, এল এম এন এর মান হচ্ছে এই যে এইখানে পেয়ে গেছি, আর এ বি সির মান আগেই পাওয়া হয়েছে এইটা, এই প্রত্যেকটা মানকে এরকম গুণ করে যোগ করে দিলে আমাদের বেরিয়ে যাবে 22/7 একক। তো এটা গেল 7-এর দাগের অঙ্ক। এরপর 8-এর দাগের অঙ্ক দেখো। 8-এর দাগের অঙ্ক যেটা বলছে যে দেখাও যে যদি দুটি সরলরেখার দিক কোসাইনগুলি এ এল প্লাস বি এম প্লাস সি এন ইকুয়াল টু 0 এবং পি এল স্কোয়ার প্লাস কিউ এম স্কোয়ার প্লাস আর এন স্কোয়ার ইকুয়াল টু 0 দ্বারা প্রকাশ করা যায়, তবেই সরলরেখা দুটি পরস্পর লম্ব হলে এ স্কোয়ার ইন্টু কিউ প্লাস আর প্লাস বি স্কোয়ার ইন্টু আর প্লাস পি প্লাস সি স্কোয়ার ইন্টু পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0 হবে। তার মানে এই দুটো সম্পর্ক, দুটি সরলরেখার যে ডিসিএস আছে তারা এই দুটি সম্পর্ক পালন করে, অর্থাৎ এই সমীকরণটা মেনে চলে। ওই আগের অঙ্কের মতন এখান থেকে আমরা যে কোনো একটার মান বের করতে পারবো, এল বা এম কারোর একটা মান। আমি এখানে দুটো মান বের করেছি, কেন, দুবার দুটো সম্পর্ক বের করব তাই। তাহলে আমি একবার এখানে এল এর মান বের করেছি 1 নম্বর থেকে, আরেকবার এম এর মান বের করেছি। এই এল এর মান এখানে একবার পুট করেছি। যখন 2 নম্বর সমীকরণে এল এর মান পুট করলাম, তখন তাকে সিম্পলিফাই করে আমি এই সমীকরণ পেলাম। এটা এম বাই এন এর একটা দ্বিঘাত সমীকরণ। যেহেতু এম বাই এন এর এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে এর দুটি রুটস যদি m1 বাই n1 এবং m1 বাই n1 এবং m2 বাই n2 যদি এর দুটা রুটস হয়, তাহলে তাদের গুণফল কি হবে না, তাদের গুণফল হবে সি বাই এ। সি মানে কোনটা, এইটা, আর এ মানে কোনটা, এইটা। তো এখান থেকে আমি এই যে m1 m2 ওপরে রাখলাম, n1 n2টা এখানে উপরে দিয়ে দিলাম, আর এটাকে নিচে নামিয়ে দিলাম, অর্থাৎ এইটা আর এইটাকে কোনাকুনি চেঞ্জ করলাম, করে এইটা পেলাম। তাহলে m1 m2 বাই এইটা ইকুয়াল টু n1 n2 বাই এইটা আমরা পেলাম। ঠিক সেমভাবে এম এর মানটা 2 নম্বর সমীকরণে পুট করে এখানে এল এর মান বসিয়ে পেয়েছিলাম, এখানে আমি এন এর মান বসিয়ে দিলাম। যখনই এম এর মানটা এখানে বসালাম, তখন আমার আসলো এই একইভাবে সমাধান করে এখানে আমি এল বাই এন এর একটা দ্বিঘাত সমীকরণ পেলাম, এবং এই এল বাই এন এর দ্বিঘাত সমীকরণ থেকে আবার এর দুটো রুটস L1 বাই n1 এবং L2 বাই n2 যদি হয়, তাহলে তাদের মধ্যে যে সম্পর্ক, যে তাদের গুণফলটা হবে সি বাই এ, এইটা করে একইভাবে এইটাকে আর এইটাকে কোনাকুনি চেঞ্জ করালাম, দিয়ে এই জিনিসটা এখান থেকে পেলাম। তাহলে এইটা আর এইটা দুটোকে যদি কম্পেয়ার করি, তাহলে এই দুটোকে কম্পেয়ার করলে আমরা এই জিনিসটা পাচ্ছি কি না, এইটা ইজ ইকুয়াল টু এইটা, হ্যাঁ, এইটা ইজ ইকুয়াল টু এইটা, আবার এইটা ইজ ইকুয়াল টু এইটা। তার মানে এই তিনটে ইকুয়াল হবে। তাহলে এই তিনটেকে ইকুয়াল করলাম, এটাকে আমরা কে ধরলাম, তাহলে L1 L2 ইকুয়াল টু কে ইন্টু এইটা, M1 M2 ইকুয়াল টু কে ইন্টু এইটা, আবার N1 N2 ইকুয়াল টু কে ইন্টু এইটা। তাহলে আমাকে বলেছে সরলরেখা দুটি পরস্পর লম্ব হবে। আচ্ছা দেখো, যদি দুটি সরলরেখা পরস্পর লম্ব হয় তাহলে এই ধর্ম পালন করবে, আর যদি এই ধর্ম পালন করে তাহলে এদের প্রত্যেকের জায়গায় আমরা প্রত্যেকের মান তো পেয়ে গেছি, এখানে বসিয়ে দেব। সবার সঙ্গেই কে গুণ আছে, ওই জন্য কেটা কমন নেওয়া হয়েছে। তাহলে কে ইকুয়াল টু তো 0 হবে না, ওটা তো কনস্ট্যান্ট টার্ম আমরা ধরেছি, তাহলে এইটার মান 0, আর এইটার মান যদি 0 হয়, এবার আমরা কমন নিয়েছি,
এইটা আর এটা থেকে এ স্কোয়ার কমন নিয়েছি, তাহলে কিউ প্লাস আর হয়ে গেল। ঠিক সেমভাবে কমন নিয়ে এটা পেয়েছি আমরা। এটাই প্রমাণ করতে বলেছিল, যদি তারা পরস্পর লম্ব হয় তবে প্রমাণ করো, এইটা প্রমাণিত হয়ে গেল। তো এই গেল 8 দাগের কোশ্চেন। ভিডিও পজ করো, অঙ্কটা তুলে নাও, একটু বড় আছে, ধৈর্য ধরে দেখো। যে জায়গায় তোমরা বুঝতে পারবে না ক্যালকুলেশন নিজেরা করবে, ওকে। একই অঙ্ক যেহেতু আছে। তো এই গেল আমাদের এক্সারসাইজ 3, আজকে শেষ হলো 5 মার্কস ভেক্টরের প্রবলেম সলভিং এক্সারসাইজ 3, 5 মার্কস আজকে আমরা কমপ্লিট করলাম। এরপর আমরা নেক্সট ভিডিওতে নেক্সট চ্যাপ্টার ফলো করব। তো আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক বুঝতে পেরেছো। যদি কোনো অঙ্ক তোমাদের অসুবিধা হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে জানাবে। আজকের ক্লাস এই পর্যন্ত। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।